কেন আমি বা আমার বাবা-মা ২০০২ সালে ভোট দিয়ে থাকলেও আমার বাড়িতে নোটিশ আসবে হিয়ারিংয়ের জন্য, এই বিষয়ে বিস্তারিত আলোচনা কোনো নিউজ চ্যানেল করেনি। ভারতীয় নির্বাচন কমিশনের এই জরুরি নির্দেশিকার পেছনে ঠিক কী উদ্দেশ্য আছে, আর কিভাবে তারা ভুয়ো এবং অবৈধ ভোটারদের খুঁজে বের করবে, সেই প্রত্যেক কটা পয়েন্ট নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনি, আমরা সবাই নিশ্চিন্ত ছিলাম যে ২০০২ সালে আমরা নিজেরা ভোট দিইনি, আমাদের বাবা-মা ভোট দিয়েছে, বা আমি নিজেই ভোট দিয়েছি। আর ১৬ই ডিসেম্বর এই খসড়া তালিকা বেরোবে, সেই তালিকায় আমাদের নাম থাকবে এবং আমাদের হিয়ারিংয়েও যেতে হবে না, বা আমাদের বাড়িতে নোটিশও আসবে না। কারণ ভোটার তালিকায় গরমিল খুঁজে বের করার জন্যই এসআইআর করা হচ্ছে। কিন্তু সেই এসআইআর পদ্ধতিতেই কি প্রথম দিকে কিছু ভুল ছিল? আর সেই কারণেই কি ২,২০৮টি অমর বুথ পাওয়া গেছে, যেখানে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটার খুঁজে পাওয়া যায়নি? আর সেই কারণেই নির্বাচন কমিশন যে এসআইআর পদ্ধতিতে প্রত্যেকটা প্রসেসে ৭ দিন করে অতিরিক্ত সময়সীমা বাড়িয়েছে, সেখানে চলছে অতিরিক্ত কড়া ব্যবস্থা। ঠিক সেই কারণেই ২০০২ সালে আপনি নিজে ভোট দিয়ে থাকুন বা আপনার বাবা-মা ভোট দিয়ে থাকুন, তবুও ১৬ই ডিসেম্বর খসড়া তালিকায় আপনার নাম নাও উঠতে পারে এবং আপনার বাড়িতে নোটিশ আসতে পারে। কিছু বিশেষ ও অত্যাবশ্যকীয় নির্দেশিকা নির্বাচন কমিশন জারি করেছে। তো বন্ধুরা, আমি রাজু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্প্রেডিং জ্ঞান বাগান ফান। প্রথম নির্দেশিকায় রয়েছে, ধরুন ২০০২ সালে আপনি ভোট দেননি, আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন আপনার বাবা-মার নাম দিয়ে, মানে আপনার বাবা-মা ২০০২ সালে ভোট দিয়েছিল। এবার ২০২৫ সালে আপনার বয়স যদি ৫০ বা তার বেশি হয়, তাহলে আপনার কাছে ১৬ই ডিসেম্বর নোটিশ আসবে। এবার এই নির্দেশিকার পেছনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হলো যে ২০২৫ সালে আপনার বয়স যদি ন্যূনতম ৫০ বছর হয়, তাহলে ২০০২ সালে তো আপনার বয়স ২৭ বছর হওয়ার কথা। তাহলে ২৭ বছর বয়সে আপনাকে নিজেই ভোট দেওয়ার কথা, কিন্তু আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন আপনার বাবা-মার রেফারেন্স নিয়ে। আমি বলছি না যে এটা ভুল, কারণ ২০০২ সালে আপনি যে কোনো কারণে ভোট নাও দিয়ে থাকতে পারেন। এর পেছনে কারণটা হচ্ছে যাতে কোনো অবৈধ ভোটার বা অনুপ্রবেশকারী তারা অন্য কোনো ব্যক্তির নাম ভাড়া না করে যাতে এসআইআর ফর্মটা ফিল আপ না করতে পারে, বা এসআইআর লিস্টে তাদের নামটা না উঠতে পারে। ন্যাচারালি ২০২৫ সালে আপনার বয়স যদি ৫০ বছর বা তার বেশি হয়ে থাকে, তাহলে আপনি যদি এই দেশের নাগরিক হন, তাহলে ২০০২ সালে অবশ্যই আপনার ভোট দেওয়ার কথা। সেই কারণেই ২০২৫ সালে আপনার বয়স যদি ৫০ বা তার বেশি হয় এবং আপনি যদি এসআইআর ফর্ম ফিল আপ করার সময় আপনার বাবা বা মায়ের রেফারেন্স দিয়ে ফর্ম ফিল আপ করেন, তাহলে অবশ্যই আপনার কাছে নোটিশ আসবে। এইবার ২০০২ সালে যেই সমস্ত ব্যক্তিরা ভোট দিয়েছে, তখন তাদের বয়স যদি ৬০ বছর বা তার বেশি হয়, তাহলেও তাদের বাড়িতে নোটিশ এবং হিয়ারিংয়ের জন্য কল আসবে। স্বভাবতই ২০০২ সালে যেই ব্যক্তির বয়স ৬০ বা তার বেশি হয়, আমি যদি ধরে নিই যে ২০০২ সালে একজন ব্যক্তি ৭০ বছর বয়সে ভোট দিয়েছে, তাহলে সেই হিসাবে ২০২৫ সালে তার বয়স কম করে ৯৩ বছর হবে। এবার এই নয় যে ৯৩ বছর বয়সে সে বেঁচে থাকতে পারে না। এই নির্দেশিকাটা পেছনে এটাই কারণ যে ৯৩ বছর বয়সেও সে ব্যক্তি বেঁচে আছে কিনা সেটা দেখার জন্যই তাদের কাছে হিয়ারিং এবং নোটিশ আসবে। তার মানে ২০০২ সালে যেই ব্যক্তির বয়স ৬০ বা তার বেশি ছিল, সে যদি এসআইআর ফর্ম ফিল আপ করে থাকে, তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তার বাড়িতেও হিয়ারিংয়ের নোটিশ আসবে। ২০০২ সালে আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয়ে থাকে, তাহলেও আপনি তখন কেন ভোটার লিস্টের নাম তোলেননি, সেই বিষয়েও আপনার কাছে ডিক্লারেশন চাওয়া হতে পারে এবং আপনার কাছে নোটিশ আসবে। এসআইআর ফর্ম ফিল আপ করার সময় আপনি ফর্মের মধ্যে যে আপনার বাবা-মা বা অভিভাবকের যে তথ্য প্রদান করেছেন, সেই তথ্যের সঙ্গে যদি আপনার ভোটার লিস্টের তথ্য, অর্থাৎ ২০২৫ সালে ২৮শে অক্টোবর অনুযায়ী আপনার যে ভোটার লিস্টের তথ্য তার সঙ্গে যদি না মেলে, তাহলেও আপনার বাড়িতে
নোটিশ এবং হিয়ারিংয়ের জন্য কল আসবে। আর 2002-এর তালিকায় থাকা বাবা মায়ের সঙ্গে তার সন্তানদের বয়সের যে ডিফারেন্স, সেটা যদি 45 বছরের বেশি হয় বা 18 বছরের কম হয়, তাহলেও আপনার বাড়িতে নোটিশ এবং হিয়ারিংয়ের জন্য কল আসবে। এই যে সমস্ত নির্দেশিকাগুলো, কেন এই পয়েন্টগুলোকেই ধরা হয়েছে? দেখুন, আমি লাস্ট পয়েন্টটা নিয়েই একটু আপনাদের বুঝিয়ে বলি। 2002 সালে আপনার বাবা মা ভোট দিয়েছে এবং আপনার বাবা মায়ের সঙ্গে, মানে বাবা মায়ের বয়সের সঙ্গে আপনার বয়সের পার্থক্য 45 বছরের যদি বেশি হয় আর 18 বছরের যদি কম হয়, তাহলেই আপনার বাড়িতে নোটিশ আসবে। কেন? একটা বাবা মার বয়স আর একটা সন্তানের বয়স, এদের মধ্যে বয়সের ফারাক 45 বছরের বেশি হওয়া মানে কিন্তু অস্বাভাবিক। তার কারণ ধরুন, কেউ যদি 20 বছর বা 21 বছর বয়সে বিয়ে করে, তার যদি 2-4 বছর পরেও সন্তান হয়, আর সেই সন্তান যদি 18 বছর বয়সে ভোটাধিকার পায়, তাহলে পরে সেই সন্তানের বয়স কত হবে? 18, আমি 5 বছরই ধরলাম, 18 আর 5-এ 23, 24, 25। তার মানে সন্তানের সঙ্গে তার বাবা মার বয়সের ফারাক 25 বছর। সেটা 30 বছর, 35 বছর পর্যন্তও স্বাভাবিক। কিন্তু 45 বছরের বেশি হওয়া মানে সেটা হচ্ছে অস্বাভাবিক। তার কারণ হয়তো কোনো ভুয়ো বা অবৈধ ভোটার অবশ্যই কোনো ব্যক্তির আইডেন্টিটি বা নাম চুরি করে এসআইআর তালিকায় নাম তোলার চেষ্টা করছে। সেই কারণেই এই পয়েন্টটা। ঠিক একইভাবেই বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য 18 বছরের কম হওয়াটাও অস্বাভাবিক। কারণ কোনো বিবাহিত দম্পতি তার সন্তানকে জন্ম দিলে পরে তার অবশ্যই বয়সের ফারাক 18 বছরের বেশিই হবে, কখনোই 18 বছরের কম হবে না। এইবার আরেকটা পয়েন্ট হলো, এসআইআর ফর্ম ফিল আপ করার সময় আপনার পরিবারের কোনো সদস্য যদি অনুপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ফর্মের মধ্যে আপনি সই করে সেটা বিএলওকে জমা দিয়েছেন, সেক্ষেত্রেও আপনার বাড়িতে নোটিশ আসবে যে যেই ব্যক্তির ফর্ম আপনি সই করে জমা দিয়েছেন, সেই ব্যক্তি অন্য কোনো কেন্দ্রে বা অন্য কোনো জায়গায় তার নাম নেই তো, সেই কারণেও ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য আপনার কাছে নোটিশ আসবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, যে সমস্ত বুথে বা ভোটার কেন্দ্রে বংশগত মিলের হার 50% বা তার বেশি হয়, সেই সমস্ত বুথেরও সবকটি ভোটারকে নোটিশ বা হিয়ারিংয়ের জন্য ডাক পড়বে। এর পেছনে কী কারণ আছে? 2024 ও 2021 সালে যেই সমস্ত স্পর্শকাতর বুথগুলো ছিল, অর্থাৎ বিতর্কিত বুথ, যেই সমস্ত বুথগুলোতে একটু ঝামেলা বা অশান্তি হয়েছিল, সেই সমস্ত স্পর্শকাতর তকমা পাওয়া বুথগুলোর ভোটারদের কাছেও হিয়ারিংয়ের জন্য নোটিশ আসবে। আর যেই সমস্ত বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা 0 থেকে 20-র মধ্যে, সেই সমস্ত বুথগুলোতেও প্রত্যেকটি ভোটারকে খুঁটিয়ে দেখবে বিএলও ও ইআরওরা। সেক্ষেত্রে তারা প্রয়োজন মনে করলে আপনার কাছে হিয়ারিংয়ের নোটিশ আসবে। তার কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরে এসছে যে 2208খানা বুথে কোনো রকম মৃত বা স্থানান্তরিত ভোটার নেই। সামান্য একটু কড়া পদক্ষেপ গ্রহণ করার পরই সেই 2802খানা অমর বুথ থেকে মাত্র 48 ঘন্টার মধ্যে সেই সংখ্যাটা 29টা বুথে চলে এসছে, যেই কারণে প্রত্যেকটি ভোটারই সন্দেহের তালিকায় রয়েছে। এরপরে রয়েছে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন বা রেশন কার্ড বাতিল ও রেশন কার্ড সংযোজনের তালিকা, এগুলো ইতিমধ্যেই নির্বাচন কমিশনের হাতে রয়েছে। এই সমস্ত তালিকাগুলো যদি ভোটার লিস্টের তালিকার সঙ্গে সংখ্যাগত ম্যাচ না করে, তো সেক্ষেত্রে সেই বুথের প্রত্যেকটি ভোটার, সে যদি আপনি নিজে ভোট দিয়েই থাকুন বা নিজে না ভোট দিয়ে থাকুন, প্রত্যেক ক্ষেত্রেই আপনার কাছে হিয়ারিংয়ের নোটিশ আসবে। তবে এই সমস্ত নোটিশ ও নির্দেশিকা দিয়ে যারা সত্যিকারের বৈধ ভোটার, তাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তার কারণ এটা হচ্ছে বিশেষ এক অত্যাবশ্যকীয় জরুরি স্পুটনিক পরিষেবা, যাতে কোনো অবৈধ ভোটার এসআইআর লিস্টে বা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে না পারে। হিয়ারিংয়ে গেলে পরে ভয় পাওয়ার কিছু নেই। প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনি ওখানে শো করালে পরেই আপনি সন্দেহ তালিকার বাইরে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।